সেন্সকে চেঞ্জ করে দিবে। ট্রান্সফরমেশনের ক্ষেত্রে একটা অনেক গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সেন্স, অর্থাৎ বাক্যটিতে বক্তা যা বলার চেষ্টা করছেন সেই বক্তব্য কোনোভাবেই চেঞ্জ করা যাবে না। তুমি বাক্যটিকে যেই ফর্মেই নাও না কেন, বাক্যের স্ট্রাকচার যেভাবেই চেঞ্জ করো না কেন, বক্তার বক্তব্য কোনোভাবে চেঞ্জ হওয়া যাবে না। হয়তো একটা বাক্য আছে তোমার অ্যাসার্টিভে, অর্থাৎ বক্তা কিছু বলতে চাচ্ছেন অ্যাজ আ স্টেটমেন্ট, অ্যাসার্টিভ ভাবে সে একটা স্টেটমেন্ট দিচ্ছে, এটিকে তোমাকে কোয়েশ্চেনে নিয়ে যেতে হবে। কিন্তু তোমাকে এটুকু এনশোর করতে হবে যে তুমি যাতে বক্তার যে আবেগ রয়েছে, বক্তার যে বক্তব্য রয়েছে, সেটিকে যাতে বদলে না দাও। সুতরাং ক্লাসটি শুরু করবার আগেই তোমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি যে কোনোভাবেই বক্তব্য, বাক্যের যে সেন্স রয়েছে সেই সেন্সটিকে আমরা পরিবর্তন করতে পারবো না। এবার চলো দেখে নিই ট্রান্সফরমেশন কত ধরনের হতে পারে। ট্রান্সফরমেশন আসলে অনেক ধরনের হতে পারে। এই বিভিন্ন ধরনের ট্রান্সফরমেশনে আমাদের আসে এই কারণটাতে কনফিউশন আরো বেশি হয়। আচ্ছা, প্রথম যে ধরনের ট্রান্সফরমেশন আসে তা হচ্ছে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের, যেটি কিনা বাক্যের তিনটি ভিন্ন ভিন্ন প্রকারভেদ, হ্যাঁ, তিন টাইপস অফ সেন্টেন্স, সেটা হচ্ছে সিম্পল সেন্টেন্স হয়, কমপ্লেক্স সেন্টেন্স হয়, কম্পাউন্ড সেন্টেন্স হয়। এই তিনটি ধরনের বাক্যের মধ্যে তোমাকে কনভার্ট করতে বলা হতে পারে। আরেক ধরনের রয়েছে বাক্যের বিভিন্ন স্ট্রাকচার থাকে। আমরা জানি যে অ্যাফার্মেটিভ সেন্টেন্স হয়, নেগেটিভ সেন্টেন্স হয়, ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়, এক্সক্লামেটরি সেন্টেন্স হয়, অপটেটিভ সেন্টেন্স হয়। এই সব ধরনের বাক্যই তোমাকে একটা থেকে আরেকটাতে কনভার্ট করতে হতে পারে। সুতরাং এটিও আরেক ধরনের ট্রান্সফরমেশন। আরেকটি ট্রান্সফরমেশন রয়েছে, সেটা হচ্ছে পজিটিভ, কম্পারেটিভ আর সুপারলেটিভের মধ্যকার ট্রান্সফরমেশন। তোমরা যারা অ্যাডজেক্টিভ পড়েছো তারা কিন্তু খেয়াল করবে যে এক একটি অ্যাডজেক্টিভের তিনটা ফর্ম থাকে। ফর এক্সাম্পল, আমি যদি বলি যে বিগ, এটার কম্পারেটিভ ফর্ম আছে সেটা হচ্ছে বিগার। এটার একটা সুপারলেটিভ ফর্ম আছে বিগেস্ট। যেই সকল বাক্যে এই ধরনের অ্যাডজেক্টিভ ব্যবহার করা হয়ে থাকে সেই সকল অ্যাডজেক্টিভকে অন্য ধরনের অ্যাডজেক্টিভে কনভার্ট করে বাক্যটিকে চেঞ্জ করতে বলা হয়। সেক্ষেত্রে কিন্তু শুধুমাত্র তোমার অ্যাডজেক্টিভ চেঞ্জ হয় তা না, সমগ্র বাক্যটি চেঞ্জ হয়ে যেতে পারে, অর্থাৎ বাক্যের স্ট্রাকচারটি পরিবর্তন হয়ে যেতে পারে। তাই এটিও একটি গুরুত্বপূর্ণ ট্রান্সফরমেশন। আজকে হয়তো আমরা সবগুলো শেষ করতে পারবো না, আমরা চেষ্টা করি কতদূর আমরা আজকে শেষ করতে পারি। সুতরাং ক্লাসের নিয়মের জায়গাটি কিন্তু এখনই শুরু হয়ে যাচ্ছে। তোমরা প্লিজ তোমার বন্ধুদেরকে ইনভাইট করো এই ক্লাসটিতে, তোমার বন্ধুদেরকে বলো ক্লাসটিতে জয়েন করতে। আমরা সবার আগে শুরু করব সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড। সব সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড এই তিনটি ধরন, এখানে যদি আমরা কনভার্সন শিখতে চাই, ট্রান্সফরমেশন যদি শিখতে চাই, তাহলে আমাদের আগে জানতে হবে যে সিম্পল সেন্টেন্স কি, কম্পাউন্ড সেন্টেন্স কি, আর কমপ্লেক্স সেন্টেন্স কি। তোমরা যারা যারা সিম্পল সেন্টেন্সের মানে জানো তারা আমাদেরকে একটু জানাও যে সিম্পল সেন্টেন্সের ক্যারেক্টারগুলো কি কি। আমি একটু আগে দেখতে পেয়েছি যে অনেক বন্ধুই মাত্র আসতে শুরু করেছে, তাই আমি একটু আস্তে আস্তে প্রবেশ করছি রুলগুলিতে। যতক্ষণে অন্য বন্ধুরা আসছে, তোমরা ইতোমধ্যে যারা চলে এসছো তারা আমাকে একটু জানো যে ঢাকার বাইরের থেকে কারা কারা এসেছো। ঢাকার বাইরের ছাত্রদেরকে আমরা ইনভাইট করি সবসময় আমাদের ক্লাসটাতে, কারণ আমরা চাই যে আমাদের ক্লাসটা সমগ্র বাংলাদেশের সবচেয়ে বড় ক্লাস হোক। সুতরাং বাংলাদেশের বিভিন্ন কোনায় ক্লাসটিকে ছড়িয়ে দেওয়ার জন্য অবশ্যই অবশ্যই ক্লাসটিকে শেয়ার করো। আচ্ছা, একজন জিজ্ঞেস করে সম্রাট বিডি, ভয়েস চেঞ্জ কি ট্রান্সফরমেশন? ভয়েস চেঞ্জ আদতে ট্রান্সফরমেশন নয়, কিন্তু ভয়েস চেঞ্জের কাজটাও কিন্তু অনেকটা ট্রান্সফরমেশনের মতনই, অর্থাৎ বাক্যের সেন্সটিকে পরিবর্তন না করে সেটির স্ট্রাকচারকে বদলে দেওয়া। কিন্তু গ্রামাটিক্যাল কারণে বা নিয়মগত কারণে এটিকে ট্রান্সফরমেশন বলা হয় না, এটির জন্য আলাদা একটি নাম রয়েছে, সেটি কিনা ভয়েস চেঞ্জ। এবার আসো সিম্পল সেন্টেন্স কাকে বলে, কম্পাউন্ড সেন্টেন্স কাকে বলে, কমপ্লেক্স সেন্টেন্স কাকে বলে, এটুকু আমরা দেখে নিই। সিম্পল সেন্টেন্স হচ্ছে যেই বাক্যে একটা ক্লজ থাকবে, অর্থাৎ একটা সাবজেক্ট, একটা ফাইনাইট ভার্ব থাকবে। তোমাদের অনেকের মনে প্রশ্ন হচ্ছে যে ক্লজ জিনিসটা কি, আমরা একটু পরে সেই জায়গাটাতে আসবো, তার আগে বাকিগুলো একটু ব্যাখ্যা করে নিই। কম্পাউন্ড সেন্টেন্স কি? কম্পাউন্ড সেন্টেন্স হচ্ছে যেখানটাতে মোর দ্যান ওয়ান মেইন ক্লজ জয়েন্ট বাই কনজাংশনস। এই জায়গাটা খেয়াল করো, কনজাংশন হচ্ছে কম্পাউন্ডের সেন্টেন্সের সবচেয়ে বড় চরিত্র। তুমি যদি একবার জেনে যাও যে কনজাংশন কোনগুলো, তাহলে তুমি কম্পাউন্ড সেন্টেন্স আইডেন্টিফাই করতে পারবে খুব সহজে। অ্যান্ড, অর, বাট, এগুলো হচ্ছে তোমার কমন কনজাংশন, যেগুলো দিয়ে বাক্য কানেক্ট করতে হয়। হ্যাঁ, এভাবে করে এই এই দুটো
বাক্যকে সাধারণত বাক্যাংশ হয় না, কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে দুটো মেইন ক্লজ থাকে, দুটো বা তিনটা মেইন ক্লজ থাকে, সেগুলোকে কানেক্ট করা হয় এই ওয়ার্ডগুলি দ্বারা। সুতরাং যদি এভাবে করে কানেক্টিং কিছু দেখো, দেখো যে দুটো আলাদা আলাদা বাক্যকে কানেক্ট করা হয়েছে একটি কনজাংশন দ্বারা, তাহলে বুঝতে পারবে এটি কম্পাউন্ড। কমপ্লেক্স কিরকম হয়? কমপ্লেক্স বাক্য হচ্ছে এমন বাক্য যেখানেতে একটা মেইন ক্লজ থাকে, এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ থাকে। হয়তো অনেকের মনে প্রশ্ন আসছে যে মেইন ক্লজই বা কি আর সাবঅর্ডিনেট ক্লজই বা কি। একদম চিন্তা করবার কোনো কারণ নেই, আমরা কিছুক্ষণের মধ্যে সেদিকে যাব। তার আগে যেহেতু অনেক বন্ধু মধ্যে আসতে শুরু করেছে, তোমাদের সাথে একটা ছোট খেলা খেলে ফেলি। সেটি হচ্ছে তোমরা সবাই একটি করে এক্সাম্পল লিখবে সিম্পল সেন্টেন্সের, একটি এক্সাম্পল কম্পাউন্ড সেন্টেন্সের, একটি এক্সাম্পল কমপ্লেক্স সেন্টেন্সের। তাহলে আমরা বুঝতে পারবো যে এই তিনটি ক্যারেক্টার আমি তোমাদেরকে বলেছি তা তোমরা বুঝতে পেরেছো। আর যারা এখনো ক্লজের জায়গাটিতে আটকে আছো, একদম ঘাবড়ে যাবে না, আমরা অবশ্যই তোমাদের সেই প্রশ্নগুলোর অ্যান্সার দিব পরবর্তী স্লাইডে। হ্যাঁ, চমৎকার একটি কথা বলেছে, ফাইনাইট ভার্ব ইজ কম্পালসারি ইন সিম্পল। হ্যাঁ অবশ্যই, আমি যেটি লিখেছিলাম ওয়ান ফাইনাইট ভার্ব। আসলে ফাইনাইট ভার্ব প্রত্যেকটি বাক্যেই কম্পালসারি। ফাইনাইট ভার্ব ছাড়া তোমার বাক্য কিন্তু শেষ হবে না, কারণ ইনফাইনাইট ভার্ব মানে তো ইনফাইনাইট, সেটা তো শেষ হচ্ছে না। একটি বাক্যকে সেন্স শেষ করতে হলে ফাইনাইট ভার্ব থাকতে হবে। সিম্পলের চরিত্র হচ্ছে একটা ফাইনাইট ভার্বই থাকবে, এখানটাতে ফাইনাইট ভার্ব একাধিক থাকতে পারবে না। তোমাদেরকে আমি এক্সাম্পল জানতে চাচ্ছি, তোমরা আমাদেরকে এক্সাম্পল জানিয়ে দাও কি কোনটি কোনটি সিম্পল, কম্পাউন্ড এবং কমপ্লেক্সের। আসিফ প্রিয় বলছে সিম্পল হচ্ছে আই প্লে ক্রিকেট, ভেরি গুড। তোমরা এভাবে করে আরো কম্পাউন্ড এবং কমপ্লেক্সের উদাহরণ আমাদেরকে জানাতে থাকো। হি ইজ অনেস্ট বাট পুয়ার। আসিফ প্রিয়, আমি জানতে চাচ্ছি তুমি এটি কিসের উদাহরণ দিচ্ছ? হ্যাঁ, কম্পাউন্ড, ভেরি গুড। হি ইজ অনেস্ট বাট পুয়ার। একটা জিনিস লক্ষ্য করবে যে পুয়ারের জায়গায় কিন্তু হি ইজ পুয়ার এই কথাটা সাইলেন্ট রয়েছে। যদি সাইলেন্ট থাকে তবুও কিন্তু সেটি কম্পাউন্ড হিসেবে প্রযোজ্য, কারণ এই এন্ড বা অর দ্বারা বা বাট দ্বারা কানেক্ট করা হয়েছে। আমরা কিছু এক্সাম্পলের মাধ্যমে বুঝে নিব যে ক্লজ জিনিসটা কি, মেইন ক্লজ কি আর সাবঅর্ডিনেট ক্লজ কি। লক্ষ্য করো, আমি এখানটাতে একটা বাক্যের তিনটা ভিন্ন ভিন্ন ফরম্যাট লিখেছি। আই এম শিওর দ্যাট আই উইল বি সাকসেসফুল। এই বাক্যটিতে একটা জিনিস খেয়াল করবে, সেটি হচ্ছে আই এম শিওর। বাক্য যদি আমি এখানটাতে শেষ করে দেই তাহলে কিন্তু বাক্যের অর্থ দাঁড়ায়, বাক্যটি কিন্তু ভুল হবে না। এই যে আই এম শিওর, এই যে এম, এইটা এই বাক্যের ফাইনাইট ভার্ব। প্রিন্সিপাল ক্লজের সবচেয়ে বড় চরিত্র হচ্ছে সে নিজেই অর্থ দাঁড় করাতে পারে। তার অর্থ দাঁড় করানোর জন্য অন্য কোনো বাক্যের বা বাক্যাংশের সাহায্য প্রয়োজন হয় না। দেখো, আমি যদি এখানে এই আই এম শিওর এখানটাতে কিন্তু বাক্যটি দাঁড়িয়ে যায়, তারপরে দ্যাট আই উইল বি সাকসেসফুল এই বাক্যাংশটিকে যোগ করা হয়েছে। এখন তোমরা আমাকে বলো, দ্যাট আই উইল বি সাকসেসফুল এটা কি আলাদা করে কোনো সেন্স মেক করে? করে না। এটি হচ্ছে তোমার সাপোর্টিং ক্লজ, বা যেটাকে আমরা সাবঅর্ডিনেট ক্লজও বলে থাকি। দ্যাট আই উইল বি সাকসেসফুল এইখানটাতে এই বাক্যটি হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। আমাদের মধ্যে একটা কমন মিসকনসেপশন আছে যে সাবঅর্ডিনেট ক্লজ সবসময় পরে আসে, ব্যাপারটি নেসেসারি না, সাবঅর্ডিনেট ক্লজ আগেও আসতে পারে। লক্ষ্য করো, এই বাক্যটিতে যেমন একটি সাপোর্টিং বাক্যাংশের প্রয়োজন হয়েছে, পরের বাক্যটিতে কোনো সাপোর্টিং বাক্যাংশের প্রয়োজন হয়নি। আই অ্যাম শিওর অফ মাই সাকসেস, এখানটাতে আমি কি করেছি, দ্যাট আই উইল বি সাকসেসফুল এই কথাটিকে ঘুরিয়ে আই অ্যাম শিওর অফ মাই সাকসেস এই কথাটি লিখে ফেলেছি। তোমাদের কাছে প্রশ্ন হচ্ছে এই দুটো বাক্যের মধ্যে কোনটি সিম্পল এবং কোনটি কমপ্লেক্স? তোমাদেরকে একটি জিনিস জানিয়ে রাখি, এটা আমার জন্য সত্য এবং আমি বিশ্বাস করি অনেকের জন্যই সত্য, যে কম্পাউন্ড খুঁজে বের করতে খুব একটা কষ্ট হয় না। এই অ্যান্ড দেখলে, অর দেখলে, বার দেখলে আমরা বুঝে ফেলি। আমাদের সব সময় কনফিউশন হয় যে যে কোনটি সিম্পল আর কোনটি কমপ্লেক্স। আচ্ছা, একজন বলছে যে ফাইনাইট ভার্বটি ঠিক বুঝলাম না, আমি তার জন্য আরেকটি এক্সাম্পল দিতে রাজি আছি। লক্ষ্য করো, শুধুমাত্র ফাইনাইট ভার্ব বোঝাচ্ছি। আই ওয়ান্টেড টু লার্ন। একটা জিনিস খেয়াল করো, এখানটাতে কিন্তু আসলে দুটো ভার্ব, এই বাক্যে ক্রিয়া আছে দুইটা, একটা হচ্ছে ওয়ান্টেড আর একটা হচ্ছে লার্ন।
এখন তোমাদেরকে প্রশ্ন হচ্ছে এই বাক্যটিতে আসলে কাজ কোনটা, মূলত কোন কাজটি করতে চাওয়া হচ্ছে? শিখ, এখানটাতে কি শেখাটা এই বাক্যের মূল ক্রিয়া না চাওয়াটা? দেখো আমি শিখতে চাই, চাওয়াটাই এই বাক্যের মূল ক্রিয়া। সুতরাং ওয়ান্টেড এই বাক্য এটার হচ্ছে ফাইনাইট ভার্ব। আর টু লার্ন, তুমি যদি শুধু টু লার্ন বলো তাহলে কিন্তু তোমার বাক্যটি শেষ হয় না। কিন্তু যদি বলে আই ওয়ান্টেড, এখানে যদি ফুল স্টপ দেই তাহলে কিন্তু বাক্যটি শেষ করা যায়। আমি যদি বলি আমি চাই, হ্যাঁ আই ওয়ান্টেড, আমি চাইতাম, আই ওয়ান্টেড, সেক্ষেত্রে কিন্তু শেষ হয়ে যাচ্ছে। কিন্তু আই টু লার্ন এটা কিন্তু বাক্যটি হচ্ছে না, অর্থাৎ এটি একটি নন ফাইনাইট। একে সম্পূর্ণরূপে অর্থ বোঝাতে হলে একটি ফাইনাইট ভার্ব লাগবে। মনে রাখবে, নন ফাইনাইট ভার্ব বাক্যে অবশ্যই থাকতে পারবে, কিন্তু ফাইনাইট ভার্বের সাহায্য ছাড়া সে জীবনেও বাক্য শেষ করতে পারবে না। আচ্ছা, শুধু একইভাবে আই অ্যাম গোয়িং টু ওয়ার্ক হার্ড, এই ক্ষেত্রেও তোমার এই যে গোয়িং টু করতে যাচ্ছি, এটি তোমার ফাইনাইট, গোয়িং এটি হচ্ছে তোমার ফাইনাইট ভার্ব, টু ওয়ার্ক এটা হচ্ছে তোমার নন ফাইনাইট ভার্ব, কারণ ও চাইলেও নিজে নিজে বাক্যটি শেষ করতে পারছে না। ফাইনাইট এবং নন ফাইনাইটের পার্থক্যটি হচ্ছে এরকম। আশা করি তোমরা অনেকেই বুঝতে পেরেছো, কিন্তু যদি এখনো কেউ বুঝতে না পারো, আমি কিন্তু আরো বেশি প্রশ্ন চাই তোমাদের কাছ থেকে এবং আরো বেশি উত্তর চাই। তোমরা অনেকেই সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের বিভিন্ন উদাহরণ আমাদের কাছে দিয়েছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবার আমরা এক এক করে নিয়মে ঢুকবো। অনেক বেশি নিয়ম আমাদের হাতে রয়েছে, তাই তোমাদেরকে একটু ধৈর্য ধরে শিখতে হবে। যেহেতু নিয়মে ঢুকে যাচ্ছি ভাইয়ারা, তোমাদের কাছে অনুরোধ, তোমরা প্লিজ তোমাদের বন্ধুদেরকে ট্যাগ করো এবং তাদের সঙ্গে ভিডিওটি শেয়ার করো, কারণ এই নিয়মগুলো ক্লিয়ারলি যদি তোমার একবার শেখা থাকে তাহলে বাকি জীবন তোমাকে আর ট্রান্সফরমেশনের জন্য পিছনে ফিরে তাকাতে হবে না। আশা করি আমরা নিয়মটি স্পষ্ট অক্ষরে ক্লিয়ার করে দিব আজকে। প্রথম নিয়ম সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের, সিম্পল সেন্টেন্সে টু থাকে। হ্যাঁ, টু দিয়ে সাধারণত একটা নন ফাইনাইট ভার্ব থাকে, টু প্লাস এখানটাতে একটা এন এফ ভি থাকে, অর্থাৎ একটা নন ফাইনাইট ভার্ব থাকে। টু, টু লার্ন, টু ওয়ার্ক, সাধারণত টু এর সাথে এরকম ভার্ব থাকলে তোমরা বুঝতে পারবে যে এটি একটি নন ফাইনাইট ভার্ব। এই ভার্বটি কমপ্লেক্সে আসলে হয়ে যাবে সো দ্যাট, কম্পাউন্ডে আসলে হয়ে যাবে অ্যান্ড অথবা অর দিয়ে বাক্যটি সম্পূর্ণ করতে হবে। আমার কাছে একটি এক্সাম্পল রয়েছে, সেটি হচ্ছে উই রিড টু লার্ন। তোমাদেরকে অনুরোধ করছি এই সিম্পল বাক্যটিকে কমপ্লেক্সে এবং কম্পাউন্ডে ট্রান্সফর্ম করে দেখাও। আমাদেরকে দেখাও কিভাবে করে উই রিড টু লার্ন এই কথাটিকে আমরা কমপ্লেক্সে বলতে পারি বা কম্পাউন্ডে বলতে পারি। তোমাদের কাছে ট্রিক হচ্ছে, তোমরা কমপ্লেক্স করতে সময় সো দ্যাট ব্যবহার করবে এবং কম্পাউন্ড করতে সময় অ্যান্ড অথবা অর ব্যবহার করবে। এবং যেহেতু এখানটাতে কোনো কন্ট্রাডিক্টরি কোনো সেন্স নেই, তাই অর এখানটাতে ব্যবহার হবে না, এখানটাতে ব্যবহার হবে অ্যান্ড। আমরা জানি যখন দুটি জিনিসের মধ্যে একটি জিনিস বেছে নিতে হয় তখন আমরা অর বলি। হ্যাঁ, অনেকেই লিখছে উই রিড সো দ্যাট উই ক্যান লার্ন। হ্যাঁ, সঠিক উত্তর হচ্ছে, অনেকেরই সঠিক উত্তর হচ্ছে, কংগ্রেচুলেশন। আমি কিন্তু মনে করেছিলাম যে আমাদের মধ্যে ট্রান্সফরমেশনের প্রতি একটি ভীতি রয়েছে, তোমরা আমার ভুলটি ভাঙিয়ে দিচ্ছ। আসলে আমাদের মধ্যে কোনো ভীতি নেই, আমরা সবাই ট্রান্সফরমেশন ভালো পারি। আমি তবুও কমপ্লেক্সের অ্যান্সারটি লিখছি, উই রিড সো দ্যাট উই ক্যান লার্ন। যাদের উত্তর সঠিক হয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন। সাবরিনা তাসনিম এশা কম্পাউন্ডের উত্তরটিও লিখে ফেলেছে, কংগ্রাচুলেশনস এশা তোমাকে। উই রিড অ্যান্ড লার্ন, ভেরি গুড, উই রিড অ্যান্ড লার্ন। আচ্ছা, এখন আমি তোমাদেরকে বলেছিলাম যে কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে দুটো ক্লজ অ্যাড করা থাকে। এখন তোমরা জিজ্ঞেস করতে পারো ভাইয়া অ্যান্ড এর পরে তো লার্ন কথাটি রয়েছে, এখানটাতে তো আর কোনো ক্লজ নেই। এখানটাতে একটা উই সাইলেন্ট আছে, এটাকে সাইলেন্ট করে রাখা হয়েছে। যেহেতু উই একবার বলেছি সেহেতু আরেকবার বলবার প্রয়োজন নেই, কিন্তু এটিও মনে রাখবে যদি তুমি আরো একবার উই বলো সেক্ষেত্রে কিন্তু আর ভুল হবে না।
আচ্ছা, সুতরাং আমরা আশা করি এই জায়গাটা তোমরা বুঝতে পেরেছো। আমি অনেকের কাছ থেকে সঠিক উত্তর পেয়েছি, কংগ্রাচুলেশনস। আমি ভেরি প্রাউড তোমাদেরকে নিয়ে। আমরা পরের স্লাইডটিতে চলে যাচ্ছি। এখানটাতে আমরা আরেকটা নিয়ম শিখব। যেহেতু নিয়ম খুব দ্রুত এগিয়ে যাচ্ছে, প্লিজ তোমার বন্ধুদেরকে ট্যাগ করতে ভুলো না এবং বন্ধুদেরকে চ্যালেঞ্জ করতে ভুলো না। আমরা এই ক্লাসটিতে অনেক পরিমাণে ট্রান্সফরমেশন প্র্যাকটিস করব। ইংরেজির জন্য কিন্তু কোনো প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। সুতরাং ইংলিশ ক্লাস মানেই প্রচুর প্র্যাকটিস, প্রচুর কমেন্টে প্রতিযোগিতা। সুতরাং প্রতিযোগিতা নিজে নিজে করলে হবে না, বন্ধুদেরকে সাথে নিয়ে করতে হবে। আচ্ছা, সিম্পলের মধ্যে অনেক সময় ইনস্পাইট অফ বা ডিসপাইট কথাটা থাকে। তোমরা এই কথাটির মানে কি জানো? এই কথাটির মানে হচ্ছে যদিও। একটা জিনিস খেয়াল করবে, ইনস্পাইটের সঙ্গে অফ কথাটি ব্যবহৃত হয়, ডিসপাইটের সাথে কখনো অফ কথাটি ব্যবহৃত হয় না। ইনস্পাইট অফ আর ডিসপাইট কথা দুটোর মানে একই। হ্যাঁ, এটার মানে হচ্ছে মানে হওয়া সত্ত্বেও, এটি হওয়া সত্ত্বেও। এই সত্ত্বেও কথাটি হচ্ছে এই শব্দটির সবচেয়ে কাছাকাছি বাংলা ট্রান্সলেশন। এরপরে এই জিনিসটি যদি কমপ্লেক্সে আসি তাহলে হয়ে যাবে দো অথবা অল দো, আর কম্পাউন্ডে আসলে এটি হয়ে যাবে বাট, অর্থাৎ বাট ব্যবহার করে এটিকে আমাদের সম্পন্ন করতে হবে। এখানটাতে আমাদের কাছে একটি বাক্য রয়েছে, তা হচ্ছে ডিসপাইট বিং পুয়ার হি ইজ অনেস্ট। এটি সিম্পলে আমরা করেছি। তোমাদের কাছে আবার সেই পুরাতন টাস্ক, সেটি হচ্ছে কমপ্লেক্স কি হবে আর কম্পাউন্ড কি হবে এটি আমাদেরকে জানাও। দো হি ইজ পুয়ার হি ইজ অনেস্ট। হ্যাঁ, ভেরি গুড। কম্পাউন্ড হচ্ছে হি ইজ পুয়ার। হ্যাঁ, সোহান খানের দুটো উত্তরই ঠিক হয়েছে, ভেরি গুড। সাদমান সাকিব তন্ময়, তোমার উত্তর ঠিক হয়েছে। আমি সকলের জ্ঞাতার্থে কমপ্লেক্স বাক্যটি লিখে ফেলছি। যারা এখনো কম্পাউন্ড বাক্যটি লিখুনি দয়া করে কম্পাউন্ড বাক্যটি লিখতে থাকো। দো হি ইজ পুয়ার হি ইজ অনেস্ট। আর কম্পাউন্ড বাক্যটি, কম্পাউন্ড স্ট্রাকচারটি কি হবে এটি আমাদেরকে একটু দেখাও। ফারা বুশরা, সে লিখেছে হি ইজ পুয়ার বাট অনেস্ট, ভেরি গুড। রেহানও লিখেছে হি ইজ পুয়ার বাট অনেস্ট। তোমাদের সবার উত্তরই ঠিক হয়েছে, হি ইজ পুয়ার বাট অনেস্ট। আবারও মনে করিয়ে দেই, এখানটাতে যদি তুমি হি ইজ দিয়ে দাও বাট হি ইজ অনেস্ট তাহলে কিন্তু ভুল হবে না, কিন্তু এটিকে তুমি চাইলে সাইলেন্টও রাখতে পারো। হ্যাঁ, প্রায় সবার উত্তর ঠিক হয়েছে, কংগ্রেচুলেশন। আমি এতদিন আসলে অনেক ভুল ধারণার মধ্যে ছিলাম যে তোমরা হয়তো এইটিতে অনেক দুর্বলতা ফিল করো। আজকে তোমাদের দেখে আমি অনেক সাহস পাচ্ছি, ভেরি গুড। কিন্তু একা একা পারলে হবে না, তোমাদের বন্ধুদেরকেও পারাতে হবে। একা একা খালি মাঠে গোল দিয়ে কোনো লাভ নেই। যেহেতু কম্পিটিশন জমে উঠেছে, আমরা চাই যাতে আরো বেশি আসুক। আর তোমরা কি আরো এক্সারসাইজ চাও? আমি আশা করি, কারণ এক্সারসাইজ ছাড়া গ্রো করা যাবে না। সুতরাং তোমার বন্ধুদেরকে ডেকে নিয়ে আসো যাতে তাদের সাথে একসাথে এক্সারসাইজটি করতে পারো। যেহেতু তোমার বন্ধুরা আসছে, তার আগে তোমাদের কিছু প্রশ্নের উত্তর দিয়ে নেই। তোমরা অনেকেই জিজ্ঞেস করেছো অনেকবার যে কিভাবে করে এই লাইভ ভিডিওগুলি সাইটে খুঁজে পাবো, কারণ ভিডিও একবার নেওয়া হয়ে গেলে তোমরা সাইটে গিয়ে সেটি খুঁজে পাও না। সেটি তোমাদেরকে একটু দেখিয়ে দিই। ধরো এটি তোমাদের কম্পিউটারের স্ক্রিন বা তোমাদের মোবাইলের স্ক্রিন বা যেই ইসে তোমরা দেখো সেখানটাতে তোমরা যাবে। এখানটাতে দেখতে পাচ্ছ সবগুলি তোমাদের এখানটাতে আছে। হ্যাঁ, এখানটাতে গিয়ে তোমার সবার আগে এই বাটনটিতে তুমি ক্লিক করবে। দেখবে তুমি এখানটাতে জেএসসি এসএসসি সবগুলি তুমি একসাথে পেয়ে যাবে। এইখানটাতে একদম শেষে দেখবে লাইভ ক্লাসেস বলে একটি জায়গা রয়েছে, ওখানটাতে তুমি ক্লিক করবে। লাইভ ক্লাসে ক্লিক করলে লাইভ ক্লাস সংক্রান্ত যত তথ্য রয়েছে, যত পুরাতন ভিডিও রয়েছে সবগুলোই কিন্তু তুমি পেয়ে যাবে। এখানটাতে দেখবে যে ভিডিও লিস্ট বলে একটি সবুজ আইকন রয়েছে, এখানটাতে যদি তুমি ক্লিক করো তাহলে আমরা এতকাল যতগুলি লাইভ ক্লাস করেছি তার সবগুলি কিন্তু এখানটাতে ট্যালি করে পেয়ে যাবে। বাংলায় ক্লাস করতে চাইলে বাংলায় ঢুকতে পারো,
ইংরেজি ক্লাস করতে চাইলে ইংরেজিতে ঢুকতে ঢুকতে পারো। যতগুলি ভিডিও করা হয়েছে সেগুলি আমরা এখানটাতে নিয়মিত আপডেট করতে থাকবো। সুতরাং যদি খুঁজে না পাও এই পদ্ধতি অবলম্বন করে অবশ্যই খুঁজে ফেলতে পারো। এবং শুধু খুঁজে পেলেই হবে না, ভিডিওগুলো কিন্তু তুমি অবশ্যই শেয়ার করবে। শেয়ার করলে তুমি নিজেও শিখবে, তোমার বন্ধুরাও শিখবে। আচ্ছা, আমরা চলে যাচ্ছি পরবর্তী নিয়মে। অনেক সময় সিম্পল বাক্যগুলো এই ভার্ব প্লাস আইএনজি দিয়ে শুরু হয়। এখানটাতে আমি নিয়মের সুবিধার জন্য এভাবে করে লিখেছি, কিন্তু তোমাকে ব্যাখ্যাটা মনে রাখতে হবে। যদি দেখো যে এভাবে করে শুরু হয়, সেক্ষেত্রে তুমি কি করবে, তোমাকে এক্সাম্পলটা দিয়ে বোঝাবো একটু পরে। সেটি হচ্ছে বিইং পানিশড হি ওয়েপ্ট। এই কথাটা মানে হচ্ছে সে সাবঅর্ডিনেট ক্লজ নেই। হ্যাঁ, এখানটাতে তোমার একটি প্রিন্সিপাল ক্লজই রয়েছে। ভার্ব প্লাস আইএনজি দিয়ে যখন সিম্পল বাক্যগুলো হয়, তোমার কমপ্লেক্স বাক্যতে সেই বাক্যগুলি শুরু করতে হবে সিন্স বা অ্যাজ দিয়ে, এবং কম্পাউন্ড বাক্যতে দুটো বাক্যকে কানেক্ট করতে হবে অ্যান্ড সো দিয়ে। আমি পুরো জিনিসটা হয়তো তোমাদের কাছে অনেক গোলমেলে লাগছে, যদি এক্সাম্পল দিয়ে বুঝাই তাহলে তোমার জন্য অনেক সুবিধা হয়ে যাবে। সুতরাং শুরু করে দিয়েছে। আমি কিন্তু কম্পিটিশনটা অনেক এনজয় করছি, তোমরা বলার আগেই উত্তর দিয়ে দিচ্ছ। আই এম ভেরি হ্যাপি উইথ দ্যাট, কারণ দেখতে পাচ্ছি যে কম্পিটিটিভ হয়ে উঠছে। খেলা আরো জমে উঠবে যদি তোমার বন্ধুরা আসে। তোমার বন্ধুরা আসলে দেখতে পারবে যে তোমাদের সঙ্গে পাল্লা দিয়ে করছে, সুতরাং তাদের সঙ্গে শেয়ার করতে অবশ্যই ভুলবে না। অনেকেই সঠিক উত্তর দিচ্ছ, কংগ্রাচুলেশনস। আমি তাও তোমাদেরকে লিখি এখানটাতে, যে এই সিন্স বা অ্যাজ এই কথাটার মানে হচ্ছে যেহেতু। হ্যাঁ, যেহেতু সে শাস্তি পেয়েছিল, সে কেঁদেছিল। সেটা আমরা কিভাবে করব, অ্যাজ হি ওয়াজ পানিশড হি ওয়েপ্ট। এখানটাতে এই যে অ্যাজ কথাটা, এটা কিছুটা যখন অর্থ ব্যবহৃত হয়, মানে হচ্ছে যে অবস্থায় বা যখন তাকে শাস্তি দেয়া হলো তখন সে অবস্থায় সে কাঁদলো, ঠিক সময় না, পরিস্থিতি বোঝানো হয় যে সেই পরিস্থিতিতে। আচ্ছা, কম্পাউন্ডের উত্তরটা তোমাদের কাছ থেকে জানতে চাচ্ছি। সবাই কিন্তু কমপ্লেক্সের উত্তর লিখছো। নাজিফা হক, হি ওয়াজ পানিশড অ্যান্ড সো হি ওয়েপ্ট ইজ কম্পাউন্ড। ভেরি গুড। অ্যান্ড সো এবং অ্যান্ড এই কথা দুটোর মধ্যে পার্থক্যটা কি তোমরা বলতে পারবে? পার্থক্যটা হচ্ছে অ্যান্ড সো দিয়ে কজালিটি বোঝানো হয়। একটি জিনিস যখন অন্য একটি জিনিসের কারণে হয়, তখন আমরা অ্যান্ড ব্যবহার না করে অ্যান্ড সো ব্যবহার করি। হ্যাঁ, হি ওয়াজ পুয়ার, হি ওয়াজ অনেস্ট অ্যান্ড রিচ। হ্যাঁ, সেক্ষেত্রে কিন্তু তুমি লিখতে পারবে যে হি ওয়াজ অনেস্ট অ্যান্ড রিচ, কিন্তু একটা কিন্তু আরেকটার কারণে হয় নাই। এইখানটাতে সে যে কেঁদেছিল, এটা কিন্তু পানিশড হয়েছিল দেখেই কেঁদেছিল, তাই এখানটাতে অ্যান্ড ব্যবহার না করে অ্যান্ড সো ব্যবহার করতে হবে। এই সো ব্যবহার করবার অভাবে আমাদের অনেকের কম্পাউন্ড বাক্যটি ভুল হয়ে যায়। যদি কজালিটি দেখতে পাও, একটির কারণে অন্যটি ঘটে, তবে অ্যান্ড ব্যবহার না করে অ্যান্ড সো ব্যবহার করবে। কিভাবে? হি ওয়াজ পানিশড অ্যান্ড সো হি ওয়েপ্ট। তাকে পানিশ করা হয়েছিল, তাই সে কান্না করেছিল। অনেকের উত্তরই সঠিক হয়েছে, কংগ্রাচুলেশনস। আজকে আমি দেখতে পাচ্ছি রেসপন্স রেট খুব ভালো, আজকে সবাই অনেক জোশ নিয়ে বসেছো, কংগ্রাচুলেশনস। আমি কিন্তু আস্তে আস্তে জিনিসটা আরেকটু কঠিন করবার চেষ্টা করছি, তোমাদের জন্য আস্তে আস্তে কুইজ বাড়ানোর চেষ্টা করছি, নেক্সট লেভেলে যাওয়ার চেষ্টা করছি। সুতরাং হ্যাং অন উইথ মি, রাইট? সো নেক্সট যে রুলটা আমরা পড়বো সেটা হচ্ছে এনাফ বা টু এর, টু উইক টু ওয়াক, টু বিগ টু ডাইজেস্ট, এরকম জিনিস শুনি। তোমাদেরকে আমি টু শব্দটা নিয়ে কিন্তু আগেই সতর্ক করেছিলাম। টু শব্দটার মানে হচ্ছে একটু বেশি। তার মানে হচ্ছে যে এটি আসলে নেগেটিভ মিন করে, যে অর্থাৎ এটি পজিটিভ না, এটি একটি নেগেটিভ ভাইব দেয়। অর্থাৎ আমি এত বেশি টায়ার্ড যে আমি হাঁটতে পারছি না, এরকম একটি সেন্স দেয়। এই সিম্পল বাক্যটি যেখানটাতে হি ইজ টু উইক টু ওয়াক, এই জায়গাটিতে কিভাবে করে আমরা সেটিকে কমপ্লেক্স করতে পারি? এইখানটাতে সো এবং
দ্যাটের দ্যাটের পরে নেগেটিভ ব্যবহার করতে হবে। সরি, এক্সাম্পল ছাড়া বোঝানো কিন্তু একটু ডিফিকাল্ট। তোমরা যদি মনে করো যে নিজেরা আগের থেকে পারবে, প্লিজ করো, কারণ যদি আমি ট্রান্সফরমেশনটা একবার করে দেই তারপর আমি তোমাকে এই রুলটি ভালো মতো বোঝাতে পারবো। সুতরাং তোমরা আগে থেকেই এই ট্রান্সফরমেশনটি করে ফেলো। মারুফা মৃত্তিকা বলছো যে হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক। ভেরি গুড, তোমার উত্তর সঠিক হয়েছে। আমি বাকিদের উত্তরের জন্য অপেক্ষা করব, তোমরা কিন্তু উত্তর দেয়া থামাবে না। কমপ্লেক্স হবে হচ্ছে হি ইজ সো উইক দ্যাট হি কান্ট ওয়াক। অর্থাৎ এখানটাতে টু উইক টু ওয়াক এই কথাটার মানে কিন্তু এখানটাতে ভেঙে গেল। আবারও লক্ষ্য করো যে আমরা যে প্রিন্সিপাল ক্লজ এবং সাবঅর্ডিনেট ক্লজের কথা বলছিলাম এইখানটাতেই কিন্তু সেটা স্পষ্ট হয়ে যাচ্ছে যে এখানটাতে কিন্তু শুধুমাত্র একটি ক্লজ রয়েছে, এখানটাতে আমরা একাধিক ক্লজ দেখতে পাচ্ছি। আমি কম্পাউন্ড বাক্যটির জন্য অপেক্ষা করছি, তোমরা প্লিজ কম্পাউন্ড বাক্যটি লেখো। হ্যাঁ, কম্পাউন্ড বাক্যটি হবে হচ্ছে হি ইজ ভেরি উইক অ্যান্ড হি কান্ট ওয়াক। এই বাক্যটিতে ছোট্ট একটা ভুল আছে, এই ভুলটি আমাকে কে ধরিয়ে দিতে পারবে? সবাই কিন্তু লিখছো হি ইজ ভেরি উইক অ্যান্ড হি ক্যান নট ওয়াক। আচ্ছা, এই বাক্যটিতেও সেই একই বিষয়টি রয়েছে, সো কথাটি তোমরা এখানটাতে ব্যবহার করবে। আর কিন্তু সমস্যা হচ্ছে এই সো কথাটি এই ক্ষেত্রে খুব বেশি মানে মাস্ট না, এটা এটা ব্যবহার না করলেও তোমার বাক্যটি সেন্স দাঁড়িয়ে যাবে। কিন্তু যদি তুমি সো কথাটি ব্যবহার করো তাহলে যেটি মিন করবে সেটা হচ্ছে সে এত বেশি টায়ার্ড ছিল দেখেই সে আর হাঁটতে পারছে না। তোমাদের কাছে আমার আরেকটি প্রশ্ন আছে, যারা তোমরা ক্লজ বোঝো তারা তোমরা আরেকবার আমাদেরকে অন্যান্য বন্ধুদেরকে বুঝতে সাহায্য করো। সেটি হচ্ছে হি ইজ সো উইক দ্যাট হি কান্ট ওয়াক, এইখানটাতে প্রিন্সিপাল ক্লজ কোনটি এবং সাবঅর্ডিনেট ক্লজ কোনটি? রাসেল জিজ্ঞেস করছো ক্যান্ট হবে কিনা। ক্যান্ট শুধুমাত্র ক্যান নটের একটি শর্ট ফর্ম, তোমরা আইডিয়ালি লিখতে পারো, চাইলে ক্যান্টও লিখতে পারো। তোমাদের কাছে প্রশ্ন হচ্ছে হি ইজ সো উইক এই কথাটি দ্যাট হি কান্ট ওয়াক, এটার মধ্যে তোমার প্রিন্সিপাল ক্লজ কোনটি এবং সাবঅর্ডিনেট ক্লজ কোনটি? অনেকে বলছো যে এখানটাতে হি হবে না, আবারও সেই বিষয়টি তুমি চাইলে এখানটাতে কিন্তু হি ব্যবহার করতে পারো। এটি যে দ্বিতীয়বার ব্যবহার করলে ভুল হবে ব্যাপারটা কিন্তু তা না। দ্যাট হি কান্ট ওয়াক সাবঅর্ডিনেট। সাইফুল্লাহ সোহান বলছো ভেরি গুড, দ্যাট হি কান্ট ওয়াক এটি হচ্ছে তোমার সাবঅর্ডিনেট। এটা কিভাবে করে বুঝবে? এই বাক্যটির মধ্যে এই যে ওয়াক, হাঁটাটা কিন্তু এই বাক্যের মূল ক্রিয়া না। এই যে হি ইজ, এইটা হচ্ছে বাক্যের তোমার ফাইনাইট ভার্ব, বা এই বাক্যটি তোমার এই ভার্বটি তোমার অবশ্য প্রিন্সিপাল ভার্ব। সুতরাং এখানটাতে যে দ্যাট হি কান্ট ওয়াক এটা হচ্ছে তোমার এক্সটেনশন, অর্থাৎ এটি হচ্ছে তোমার সাপোর্টিং ক্লজ। আশা করি এই নিয়মটি সবাই বুঝতে পেরেছো। আমি তোমাদের কাছ থেকে কিন্তু এখনো আশা করছি তোমরা আরো বেশি প্রশ্ন করবে এবং উত্তরের পরিমাণ বাড়িয়ে দাও। অনেকেই উত্তর করছো না, আমি ঘুরে ফিরে অল্প কয়েকটা নামই দেখতে পাচ্ছি। আশা করি তোমাদের উত্তরের পরিমাণ আরো তোমরা বাড়াতে পারবে। চলে যাচ্ছি পরবর্তী নিয়মে। আমাদের কিন্তু আরো স্পিড বাড়াতে হবে কারণ অনেক সময় চলে গিয়েছে। তোমরা প্লিজ তোমার ফ্রেন্ডদের সাথে ভিডিওটি শেয়ার করো কারণ আরো গুরুত্বপূর্ণ নিয়মের মধ্যে আমরা চলে যাচ্ছি। সিম্পল বাক্যগুলির অনেক সময় উইদাউট দিয়ে শুরু হয়, কোনো কিছু না করার মাধ্যমে আমরা কোনো কিছু অ্যাচিভ করতে চাই। যেমন এই বাক্যটি দেখো, উইদাউট রিডিং ইউ উইল ফেল। এই বাক্যগুলিতে কমপ্লেক্স বাক্যে সেটি কনভার্ট হয়ে যাবে ইফ অথবা ইন কেস, এবং কম্পাউন্ড বাক্যতে সেই জিনিসটি আমরা অর দিয়ে করব। অর্থাৎ এই বাক্যগুলোতে
ইফ অথবা ইন কেস ব্যবহার করতে হবে কমপ্লেক্সে, এবং কম্পাউন্ডে ব্যবহার করতে হবে অর। আমি জানি তোমরা সবাই এই উত্তরটি পারবে, তবুও তোমাদেরকে সময় দিচ্ছি এটিকে কনভার্ট করবার জন্য। আমি অনেক কমেন্ট দেখতে পাচ্ছি, কিন্তু কমেন্টের মধ্যে কিন্তু তোমরা ফ্রেন্ডদেরকে ট্যাগ করছো না এখনো। ফ্রেন্ডদেরকে প্লিজ ট্যাগ করো, প্লিজ। ফ্রেন্ডরা যদি না আসে, বন্ধু ছাড়া লাইফটা আসলে এতটা সুন্দর না। সুতরাং বন্ধুদেরকে ট্যাগ করে এই ক্লাসটিতে নিয়ে আসো, এবং আমরা সবাই ক্লাসে একসঙ্গে প্রবলেমগুলি সলভ করি। অনেককে দেখতে পাচ্ছি এই উত্তর দিচ্ছ। একজন জিজ্ঞেস করে বলেছেন যে মেক ইট ক্লিয়ার এগেইন। রেহান, তুমি এক্স্যাক্টলি কোন জিনিসটা জানতে চাচ্ছ এটা আমাকে একটু স্পষ্ট করে বললে আমি বুঝতে পারবো হয়তো। আহমেদ আদিব আরাফ লিখেছে ইফ ইউ ডোন্ট রিড ইউ উইল ফেল। হ্যাঁ, ওর উত্তর ঠিক হয়েছে। এইটির কমপ্লেক্স বাক্য হবে হচ্ছে ইফ ইউ ডোন্ট রিড ইউ উইল ফেল। এই বাক্যটিতে আমি তোমাদেরকে বলেছিলাম যে অনেক সময় সাবঅর্ডিনেট ক্লজটি কিন্তু বাক্যের শুরুতে চলে আসে। এই বাক্যটিতে কিন্তু ঠিক একই ঘটনা ঘটেছে, যে এই বাক্যটিতে ইফ ইউ ডোন্ট রিড, এই বাক্যটি খেয়াল করো। আমি যদি তোমাকে বলি ইফ ইউ ডোন্ট রিড, এই বাক্যটির কি আলাদা কোনো মিনিং আছে? যারা যারা ক্লজ বুঝতে পারোনি, দয়া করে এখান থেকে একটু বুঝে নাও। আমি কিন্তু এই জায়গা থেকেই তোমাকে কোনটি সাবঅর্ডিনেট ক্লজ এবং কোনটি প্রিন্সিপাল ক্লজ এটি তোমাদেরকে বুঝিয়ে দিতে পারবো। অর্থাৎ যারা যারা এখনো ক্লজ বুঝিনি তাদের জন্য এটাই একটা বড় সুযোগ। ইফ ইউ ডোন্ট রিড, এই বাক্যটুকুর কিন্তু আলাদা কোনো অর্থ নেই। এই বাক্যাংশটুকুকে অর্থ ফিল আপ করতে হলে এটুকুর উপরে ডিপেন্ড করতে হয়, তাই তো? কিন্তু ইউ উইল ফেল, আমি যদি শুধু একটা বাক্যে বলি ইউ উইল ফেল, তাহলে কিন্তু বাক্যটি সঠিক হবে। বাক্যটির মানে হচ্ছে তুমি ফেল করবে। প্রিন্সিপাল ক্লজের চরিত্র হচ্ছে, ও একা একা যদি বাক্য হতো তাহলে ওর একটা মিনিং দাঁড়াতো। কিন্তু সাপোর্টিং ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজের যে জিনিসটি হয় সেটি হচ্ছে ইফ ইউ ডোন্ট রিড, এই বাক্যটির আলাদা কোনো মানে নেই। তুমি যদি না পড়ো, দেখছো জিনিসটা কিন্তু শেষ হচ্ছে না। সুতরাং এই বাক্যাংশটুকু, এই ক্লজটুকু হচ্ছে তোমার সাবঅর্ডিনেট, আর ইউ উইল ফেল এই অংশটুকু হচ্ছে তোমার প্রিন্সিপাল। আশা করি আমরা সবাই এই জিনিসটা বুঝতে পেরেছি। একজন বলেছে কমপ্লেক্স আনলেস ইউ রিড ইউ উইল ফেল। হ্যাঁ, অবশ্যই সেটাও হতে পারে। একটা জিনিস খেয়াল করবে যে উইদাউট এর পরে কিন্তু রিডিং হয়। এই রিডিংটাকে ভেঙে আমরা রিড করে ফেলছি ইফ ব্যবহার করার মাধ্যমে। এবার আমরা কম্পাউন্ড বাক্যটাতে যাই। কম্পাউন্ড বাক্যটা কিন্তু খুবই সহজ, রিড অর ইউ উইল ফেল। সুতরাং এই বাক্যটিও অর দ্বারাই সমাধান করা যাচ্ছে। এবার তোমাদের কাছে জানতে চাচ্ছি যে তোমাদের কার কার স্কুল কলেজের ছোট ভাই বোন এখনো ইংলিশে ট্রান্সফরমেশন নিয়ে স্ট্রাগল করছে। তোমাদের এই বাক্যটি বারে বারে বলছি, তার কারণ হচ্ছে ট্রান্সফরমেশন অনেক বড় একটা টেনশনের বিষয় থাকে আমরা যখন স্কুল কলেজে পড়ি। সুতরাং তোমার ছোট ভাই বোন যারা আছে স্কুল কলেজে পড়ে, তাদেরকে প্লিজ এই ভিডিওটি শেয়ার করো এবং তাদেরকে এই ভিডিওটিতে অবশ্যই ট্যাগ করতে ভুলবে না। সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের আরেকটা জটিল নিয়ম, সেটি হচ্ছে অ্যাট দ্য টাইম। অনেক সময় সিম্পল বাক্যটি অ্যাট দ্য টাইম থেকে শুরু হয়। তার কারণ হচ্ছে জিনিসটি একটু উল্টাভাবে চিন্তা করতে হবে। ওয়েন দিয়ে যেই কমপ্লেক্স বাক্যটি শুরু হয়, সেই বাক্যটিকে সিম্পল করার জন্য অ্যাট দ্য টাইম কথাটি ব্যবহার করতে হয়, এবং কম্পাউন্ডে বরাবরের মতো অ্যান্ড দিয়ে সেটিকে কানেক্ট করে দিতে হয়। সরাসরি এক্সাম্পলে চলে যাই, কারণ এক্সাম্পলে যদি থাকে তাহলে তোমরা বুঝতে পারবে। অনেকেই বলছো যে তোমাদের ছোট ভাই বোন রয়েছে, তাদেরকে প্লিজ ট্যাগ করতে থাকো। ট্যাগ করতে অবশ্যই ভুলবে না, এবং যে সকল বন্ধুরা রয়েছে তোমাদের সঙ্গে অ্যাডমিশন টেস্টে একসঙ্গে পড়াশোনা করছো, তাদেরকেও এই ক্লাসে ডেকে নিয়ে আসো। এবার তোমাদের এই এক্সাম্পলটা আমরা একটু কাজ করি। অনেকেই ইতোমধ্যে শুরু করে দিয়েছো, তোমরা সবাই আমার আগে পৌঁছে যাও সব সময়, ব্যাপারটা আমার কাছে বেশ ইন্টারেস্টিং লাগে। হি woke আপ অ্যাট দি টাইম অফ রেইনিং, অর্থাৎ যেই সময় বৃষ্টি হচ্ছিল সেই সময় এটি হচ্ছিল। একজন জিজ্ঞেস করছে ওয়্যার ইজ দ্য ক্লাস। ভাই, ক্লাসে কিন্তু তুমি ইতিমধ্যে চলে এসেছো, এটি ক্লাস। এই লাইভ ক্লাস হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় ক্লাসরুম, অর্থাৎ এই ক্লাসে তুমি চলে এসেছো, ওয়েলকাম। এই ক্লাসে তোমাকে স্বাগত জানাই। মোহাম্মদ ইশতিয়াক, হি woke আপ when it was raining। হ্যাঁ, তোমার উত্তরটি একদম সঠিক হয়েছে। হি woke আপ
when it was raining। আবারও দেখতে পাচ্ছ হি woke up, এই কথাটুকুর কিন্তু আলাদা মিনিং রয়েছে। when it was raining এই কথাটা কিন্তু আলাদা মিনিং নেই। সুতরাং কোনটি প্রিন্সিপাল ক্লজ কোনটি সাবঅর্ডিনেট ক্লজ এটা কিন্তু তোমাদেরকে আর বুঝিয়ে দিতে হবে না। এরপরে চলে আসি কম্পাউন্ড সেন্টেন্সটির ক্ষেত্রে। কম্পাউন্ড সেন্টেন্সটির ক্ষেত্রে আমাদেরকে একটু ঘুরিয়ে লিখতে হবে। ইট ওয়াজ রেইনিং and he woke up, মানে যখন সে ঘুমের থেকে উঠলো তখনই ঘুম থেকে উঠেই কিন্তু সে দেখেছে যে বৃষ্টি হচ্ছে। গত ভোরেও বৃষ্টি হয়েছিল এবং ভোরবেলা আমি উঠে দেখি যে আসলে বৃষ্টি হচ্ছে। এই জায়গায় আমি ঘুম থেকে উঠলাম আর দেখলাম বৃষ্টি হচ্ছে। দেখো সেন্সটা কিন্তু চেঞ্জ হয় নাই, অর্থাৎ আমি তখন ঘুম থেকে উঠলাম যখন বৃষ্টি হচ্ছিল, অর্থাৎ সেন্স পরিবর্তন না করেই আমি অ্যান্ড ব্যবহার করে এটিকে কম্পাউন্ডে পরিবর্তন করে ফেলেছি। সায়েম শুভ কম্পাউন্ড। আমরা আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাব। আমি কিন্তু আমার পরিচিত ছাত্রদেরকে, নিয়মিত ছাত্রদেরকে বাদ দিয়ে আগাতে চাই না, তাই প্লিজ তোমার বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করো, কারণ আমি নিয়মিত অনেকেই রয়েছে যারা ক্লাসটি জয়েন করে, তাদেরকে দেখতে পাচ্ছি না, আমি তাদেরকে খুঁজছি। তারা প্লিজ এসে আমাদের ক্লাসটি জয়েন করো। আর যারা এখনো বন্ধুদেরকে জানাতে পারোনি তাদেরকে প্লিজ জানিয়ে দাও যে এই ক্লাসটি এখন হচ্ছে এবং আমরা খুবই জটিল একটি জায়গায় রয়েছি। তোমাদেরকে একটা স্পয়লার দেই যে কিছুক্ষণের মধ্যে আমরা অ্যাফার্মেটিভ টু নেগেটিভ এই ট্রান্সফরমেশনটিতে যাব, অর্থাৎ অ্যাফার্মেটিভ বাক্য থেকে নেগেটিভ বাক্যের ট্রান্সফরমেশন আমরা একটু পরেই প্রবেশ করব। সুতরাং তোমরা বন্ধুদেরকে এখনই শেয়ার করো। আমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের লাস্ট নিয়মটা পড়ছি এখন। এই জিনিসগুলির ক্ষেত্রে যে অ্যাডজেক্টিভ যখন থাকে, সিম্পল বাক্যে যখন অ্যাডজেক্টিভ থাকে, সে অ্যাডজেক্টিভটি কিভাবে করে ব্যবহার করতে হয় সেটি শেখানো হবে। এই বাক্যগুলো আমার দেখা মতে সবচেয়ে কঠিন ট্রান্সফর্ম করা, কারণ বাক্যটি এত ছোট। ইট ওয়াজ এ রেড বল, এটি কি আমি ভেঙে দুটো ক্লজে নিব কিভাবে? ভাঙার জায়গাটি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে অ্যাডজেক্টিভটি ধরে তুমি ভাঙবে এবং সেখানটাতে তুমি দেখাবে করে দিতে পারবে। কিভাবে করে আমি সেটি একটু পরে দেখাবো। তোমাদেরকে জানতে চাচ্ছি তোমরা কি মনে করো। রেহান আবারও সঠিক উত্তর দিয়েছে। রেহান আজকে ম্যান অফ দ্য ম্যাচ প্রায়। রেহান লিখেছে যে ইট ওয়াজ আ বল অ্যান্ড ইট ওয়াজ রেড। কংগ্রাচুলেশনস। নাজিফা হক আজকে খুবই ভালো পারফর্ম করছে। ইট ওয়াজ আ বল উইচ ওয়াজ রেড। হ্যাঁ, তোমরা সবাই কিন্তু নিয়মটা বুঝতে পারছো যে কিভাবে করে অ্যাডজেক্টিভটি ভাঙতে হবে। অর্থাৎ ইট ওয়াজ আ বল দ্যাট অথবা which was red। ঠিক আছে, ইট ওয়াজ আ বল দ্যাট ওয়াজ রেড। হ্যাঁ, কম্পাউন্ডে কি হবে? কম্পাউন্ড সেন্টেন্সটি এই একইভাবে দ্যাট না দিয়ে অ্যান্ড দিয়ে করতে হবে। ইট ওয়াজ আ বল অ্যান্ড ইট ওয়াজ রেড। অর্থাৎ একই রকম দুটো বাক্য, কিন্তু আমি যদি অ্যান্ড দিয়ে কানেক্ট করি তাহলে সেটি কম্পাউন্ড হয়ে যাবে, আর যদি আমি দ্যাট দিয়ে কানেক্ট করি তাহলে সেটি কমপ্লেক্স হয়ে যাবে। হ্যাঁ, অনেককে দেখতে পাচ্ছি উত্তর সঠিক দিচ্ছ। তোফা মুনিরা, তোমার দুটো উত্তরই সঠিক হয়েছে, কংগ্রাচুলেশনস। আজকে ক্লাসের পারফরমেন্স সবারই অনেক চমৎকার। তোমরা কিন্তু ক্লাসের পারফরমেন্সকে এরকম ভালো রাখতে থাকবে, কারণ ভালো পারফরমেন্স হলে আমার পড়াতেও অনেক উৎসাহ পাবো আমি। কিন্তু তার সাথে সাথে তোমার বন্ধুদেরকেও ডেকে নিয়ে আসো। আজকে আরো অনেক বেশি মানুষের কাছ থেকে আমি রেসপন্স চাই, কারণ আমরা নতুন একটা টপিকে মুভ করতে যাচ্ছি। এই টপিকটি তোমরা দয়া করে একা একা পড়ো না। অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, এটি হচ্ছে আমাদের প্রথম বাক্য। আমি রুলটাতে একটু পরে যাব, তার আগে আমি তোমাদেরকে বলে রাখি অ্যাফার্মেটিভ সেন্টেন্স কি আর নেগেটিভ সেন্টেন্স কি। খুব সহজভাবে অ্যাফার্মেটিভ সেন্টেন্স মানে হচ্ছে হ্যাঁ বোধক বাক্য, আর নেগেটিভ সেন্টেন্স মানে হচ্ছে না বোধক বাক্য। যেই বাক্যে না কথাটি ব্যবহার করা হয়, হ্যাঁ, নোবডি, হ্যাঁ, নট, নো, এই ধরনের না সূচক বাক্যগুলি নেগেটিভ বাক্য। আর যে এগুলো ছাড়া যে সাধারণ অ্যাফার্মেটিভ বাক্য, এগুলোর অনেকগুলি ইন্টারেস্টিং স্ট্রাকচার আছে যেগুলো আমরা এক এক করে দেখব। প্রথম যে স্ট্রাকচারটি সেটি হচ্ছে অ্যাফার্মেটিভ বাক্যে থাকে
সেটি নেগেটিভ বাক্যে নান বাট, নাথিং বাট বা নট মোর দেন হয়ে যায়। এখানটাতে তিনটা আলাদা আলাদা জিনিস লিখেছি, দেখতে পাচ্ছ? তাই এখানটাতে তিনটা আলাদা আলাদা বাক্যও করতে হবে। তিনটা আলাদা আলাদা বাক্য রয়েছে, তোমরা সমাধান করতে শুরু করো। প্রথমটি হচ্ছে অনলি স্বামীর ক্যান পাস দিস এক্সাম। এরকম অনেক পরীক্ষা আছে যেগুলি স্বামীর ছাড়া আসলে কেউ পারে না, স্বামীর, বিশেষ করে কেমিস্ট্রি এক্সাম গুলা। অনলি স্বামীর ক্যান পাস দিস এক্সাম, এই বাক্যটিকে আমরা কিভাবে করে সলভ করব? অনলি মানি ক্যান সলভ ইউর প্রবলেম, এটা আমরা কিভাবে করে করব? আর হি ইজ অনলি 4 ইয়ার্স ওল্ড, এটা আমরা কিভাবে করে করব? আমি তিনটি আলাদা আলাদা বাক্য দিয়েছি, তার কিন্তু কারণ রয়েছে। তার কারণ হচ্ছে এই তিনটি বাক্যাংশ এই তিনটি জায়গায় হবে। নান বাট শারমিন ক্যান পাস দিস এক্সাম। আচ্ছা, তোমরা শামির ভাইকে শারমিন আপু বানিয়ে দিয়েছো, কংগ্রাচুলেশন। আজকে থেকে আমরা শামির ভাইকে শারমিন আপু ডাকি, কেমন? দারুণ হবে। অনেকেই লিখেছো, সঠিক উত্তর হচ্ছে অনলি শামির ক্যান পাস দিস এক্সাম, নান বাট শামির ক্যান পাস দিস এক্সাম। আচ্ছা, এবার বলে দিই নান কেন হলো। নান কথাটির মানে হচ্ছে নো ওয়ান, কেউ না। নো ওয়ান কথাটি কিন্তু কোনো জিনিসের ক্ষেত্রে ব্যবহৃত হয় না। নান কথাটি ব্যবহার করা হয় সাধারণত মানুষের ক্ষেত্রে। কোনো ব্যক্তি বোঝালে নান কথাটি তুমি ব্যবহার করবে। একই জায়গায় যদি তো কোনো ব্যক্তি না হয়ে যদি কোনো বস্তু থাকতো, তাহলে কিন্তু নান বাট না হয়ে নাথিং বাট হবে, যে জিনিসটি আমরা সেকেন্ড বাক্যে দেখতে পাচ্ছি। সেটি কি? সেকেন্ড বাক্যের উদাহরণটি তোমরা দিয়ে দাও। হ্যাঁ, সাবরিনা তাসনিম এশা আবারও সঠিক উত্তর দিয়েছো তুমি। সেটি হচ্ছে নাথিং বাট মানি ক্যান সলভ ইউর প্রবলেম। পার্থক্যটি দেখতে পাচ্ছ? আমরা কিন্তু এই জায়গাটিতে একটু গুবলেট পাকিয়ে ফেলি, যে নান বাট আর নাথিং বাটের মধ্যে একটু গুবলেট পাকিয়ে ফেলি। যদি কোনো নন লিভিং অবজেক্ট হয়, হ্যাঁ, সেক্ষেত্রে তুমি নাথিং ব্যবহার করবে। যদি কোনো ব্যক্তি হয়, ব্যক্তি হলে তুমি অবশ্যই নান ব্যবহার করবে। আরেকটি জিনিস, এই অনলির ইউজটা একটু আলাদা। হি ইজ অনলি 4 ইয়ার্স ওল্ড। যদি এরকম কোনো পরিমাপ থাকে, হ্যাঁ, ধরো হি ইজ অনলি 60 কিলোগ্রাম, হি ওয়েজ অনলি 60 কিলোগ্রাম, বা হি ইজ অনলি 4 ইয়ার্স ওল্ড, এইরকম জায়গাগুলিতে আমরা নট মোর দ্যান দিব। অর্থাৎ হি ইজ নট মোর দ্যান 4 ইয়ার্স ওল্ড। অর্থাৎ আমরা কি দেখতে পাচ্ছি? অনলি কথাটিকে নট মোর দ্যান কথাটি দিয়ে কিন্তু রিপ্লেস করা যাচ্ছে। আবার এখানটাতেও অনলি কথাটিকে নান বাট দিয়ে রিপ্লেস করা যাচ্ছে। শুধুমাত্র রিপ্লেস করে দিতে হবে, একটি দিয়ে আরেকটি চেঞ্জ করে দিতে হবে। আচ্ছা, একজন জিজ্ঞেস করছিল ইফ এন্ড ইন কেস তো এক জিনিস না, দুইটা এক মিনিং এ কিভাবে ইউজ হবে। আমি স্লাইডটি আবার একটু ফেরত নিয়ে আসছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। লক্ষ্য করো, এই বাক্যটি নিয়ে অনেকে প্রশ্ন করেছে। সেটি হচ্ছে ইফ আর ইন কেসটা এক জিনিস না। আমি যদি বলি ইন কেস ইউ ডোন্ট রিড, আমরা অনেক সময় বলি না যে ইন কেস আরো একটু টাকা নিয়ে যাও যদি সেফ থাকতে চাও। এই ইন কেস মানে হচ্ছে যদি দরকার হয়, হ্যাঁ, ইন আ কেস যেটা তোমার দরকার হতে পারে। সো ইন কেসের, ইন কেস কথাটা আসলে ইফ এর পরিবর্তে এই ক্ষেত্রে ব্যবহার করা যেতেই পারে। আশা করি অনলির ব্যবহারটি সবাই বুঝতে পেরেছো। এরপর নেক্সট এক্সাম্পলে চলে যাচ্ছি, সেটি হচ্ছে মাস্ট। তোমার অ্যাসার্টিভে যদি মাস্ট থাকে, তাহলে সেটি নেগেটিভে গিয়ে, অ্যাফার্মেটিভে যদি মাস্ট থাকে সেটি নেগেটিভে গিয়ে ক্যান নট বাট বা ক্যান নট হেল্প হয়ে যাবে। এইবার এই সেন্টেন্সটি একটি ভয়ঙ্কর একটি সেন্টেন্স। আই মাস্ট পাঞ্চ আয়মান ইন দ্য ফেস, অর্থাৎ আমাকে আয়মানকে ঘুষি মারতেই হবে মুখের মধ্যে। আমি জানি তোমরা কেউই আয়মান ভাইকে ঘুষি মারতে চাও না, তবুও তোমাদের মনের বিরুদ্ধে মনে কষ্ট নিয়ে এই বাক্যটি ট্রান্সফর্ম করে দেখো আমাকে নেগেটিভ সেন্টেন্সে। অর্থাৎ এটি নেগেটিভ সেন্টেন্সটি কি হবে আমি তোমাদের সঙ্গে করবার চেষ্টা করছি। হ্যাঁ, অনেকেই আই ক্যান নট বাট পাঞ্চ আয়মান ইন দ্য ফেস। হ্যাঁ, আমি এখন দেখতে পাচ্ছি অনেকেই আয়মান ভাইকে আসলে খুশি মারতে চায়। আমি কিন্তু প্রত্যেকটি স্ক্রিনশট নিয়ে আমি আয়মান ভাইকে দেখাবো যে কত কত লোক আয়মান ভাইকে আসলে খুশি মারতে চায়। হ্যাঁ, সম্রাট বিডি লিখেছে আই ক্যান নট বাট
পাঞ্চ আয়মান ইন দ্য ফেস। আবার আরেকজন লিখছে আয়মান ভাই আই ওন্ট। আয়মান সাদিক ওরা আসলে মিথ্যা কথা বলছে, ওরা আসলে মনে মনে চায়। আচ্ছা আমি লিখে দিই, আই ক্যান নট বা ইন দ্য ফেস। মজার ব্যাপার হচ্ছে এই যে ক্যান নট বাট, এই জায়গাটিতে যদি শুধুমাত্র ক্যান নট বাট নিয়ে যদি আই ক্যান নট হেল্প এই কথাটি লিখো, তাহলে বাক্যে একটা চেঞ্জ আসবে। এই চেঞ্জটা আমাকে কে বলতে পারবে? এই বাক্যটিকে একটু হেল্প দিয়ে করে দেখাও। লিমন, হ্যাঁ লিমনের বাক্যটি সঠিক হয়েছে, আমি উত্তরটি বলবো একটু পরে বলছি। বাক্যে একটা চেঞ্জ আসবে যদি আমি হেল্প দিয়ে করি, বাক্যে একটা চেঞ্জ আসবে। চেঞ্জটা কি? আই ক্যান নট হেল্প খেলাটা হচ্ছে একটা আইএনজি যোগ করতে হবে। আই ক্যান, বাকি বাক্য ঠিক থাকবে, আই ক্যান নট হেল্প পাঞ্চিং আয়মান ইন দ্য ফেস। হেল্প ব্যবহার করলেই ক্যান নট হেল্প এই আইএনজি হবে। যে কোনো জায়গায় ক্যান নট হেল্প মানে হচ্ছে যখন না করে থাকতে পারছি না এরকম সেন্সে ব্যবহার হবে, তখন হেল্পের জায়গায় আইএনজি কিন্তু যোগ করতে হবে। আমরা আস্তে আস্তে পরের রুলগুলিতে চলে যাই, কারণ আমাদের হাতে আজকে সময় অনেক কম, অনেক বেশি রুল আছে ট্রান্সফরমেশনে, সুতরাং একটু তাড়াতাড়ি করবার চেষ্টা করো। এরপরে যেটি রয়েছে সেটি হচ্ছে এভরি যদি থাকে আমার অ্যাফার্মেটিভ সেন্টেন্সে, সেটি নেগেটিভে আমরা কি করব? এভরি যদি থাকে সেটিকে আমরা দেয়ার ইজ নো বাট দিয়ে করব। যদি বাক্যে পুট করি তাহলে তোমরা জিনিসটা বুঝতে সুবিধা হবে। এটি তোমরা করবার চেষ্টা করো। এভরি মাদার লাভস হার চাইল্ড, এই বাক্যটির ট্রান্সফরমেশন কি হবে এটি আমাদেরকে একটু করে দেখাও। আমি এই বাক্যটির জন্য কিন্তু ওয়েট করছি, কারণ এই বাক্যটি অনেক বেশি ভুল হয়। তাহমিদ খন্দকার উত্তর ঠিক হয়েছে। হ্যাঁ, অনেকের উত্তরই ঠিক হচ্ছে। দেয়ার ইজ নো, এই যে ড্যাশটা দিয়েছে, এই ড্যাশের জায়গায় এই মাদারটা হবে, অর্থাৎ যেই সাবজেক্টের আছে এভরির পরে যেই শব্দটা রয়েছে সেটি দেয়ার ইজ নোর পরে হবে। দেয়ার ইজ নো মাদার। অনেকে ভুল করে কি করে জানো, লেখে দেয়ার ইজ নো মাদার হু ডাজ নট লাভ হার চাইল্ড। ব্যাপারটা এরকম না, দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড। দেখলে হয়ে গেল কিন্তু। অর্থাৎ হু ডাজ নট এত কমপ্লেক্স জায়গায় কিন্তু যাওয়ার দরকার নেই। ওমর ফারুকের উত্তর ঠিক হয়েছে, দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড। তোমাদের অনেকের উত্তর ঠিক হচ্ছে, কংগ্রাচুলেশনস। অর্থাৎ এভরিকে আমরা যদি ট্রান্সফরমেশনে নেই নেগেটিভে, সেক্ষেত্রে দেয়ার ইজ নো এবং তারপরে শব্দটি দিয়ে বাট ব্যবহার করতে হবে। এইবার আমাদের একটা দুঃস্বপ্ন, সেটি হচ্ছে অ্যাজ সুন অ্যাজ কে কিভাবে করে নো সুনার হ্যাডে নিতে হয়। এটা আমাদের জন্য অনেক ভয়াবহ একটা দুঃস্বপ্ন। সেটি হচ্ছে যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে অ্যাজ সুন অ্যাজ থাকে, সেটিকে নেগেটিভে নো সুনার হ্যাড দিতে হয়, কিন্তু কিভাবে বসাতে হয় সেটি নিয়ে আমাদের সবার সমস্যা হয়। তোমাদেরকে অনুরোধ করছি এই বাক্যটি ট্রান্সফরমেশন করে দেখাও। তোমাদেরকে অনুরোধ করছি এই বাক্যটি ট্রান্সফরমেশন করে দেখো, কারণ এটি অনেক বহুল প্রচলিত একটি ট্রান্সফরমেশন, কিন্তু এটা আমাদের অনেকেরই ভুল হয়। সব বাক্যটি হচ্ছে as soon as he saw the tiger he ran away। এটিকে আমরা no sooner had দিয়ে করব, তাহলে এটি নেগেটিভ হয়ে যাবে। এটির কি হবে? তানভীর আহমেদ অয়ন সঠিক উত্তর দিয়েছে, লিমন সঠিক উত্তর দিয়েছে, অনেকে সঠিক উত্তর দিচ্ছে, সুতরাং তোমাদের সাথে সাথে আমিও পিছিয়ে না থাকি। নো সুনার হ্যাড হি সিন, এটা খেয়াল করো, যেহেতু হ্যাড আছে, হ্যাডের সাথে কিন্তু ভার্বের পাস্ট পার্টিসিপল ব্যবহার করতে হবে। হ্যাড হি সিন দ্য টাইগার দেন হি রান অ্যাওয়ে। এই যে দেন, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ, এটাও আমরা অনেকেই ভুল করি। অর্থাৎ দুটো জিনিস তোমাকে খেয়াল করতে হবে, একটা হচ্ছে হ্যাড ব্যবহার করতে হবে, আর একটা হচ্ছে দেন ব্যবহার করতে হবে। এই দুটো জায়গায় যদি তুমি ভুল করো তাহলে কিন্তু হবে না। এই জিনিসটি অ্যাজ সুন অ্যাজ কে নো সুনার হ্যাডে কিভাবে করে কনভার্ট করতে হয় এটা খুব ভালো মতো মনে রাখবে। যেহেতু সময় কম আছে, আমি তোমাদের প্রশ্নগুলি পরে আস্তে আস্তে অ্যান্সার করবো, আমি আগে রুলগুলো শেষ করে নিই। এইটা খুব কমন একটা রুল, এটা তোমাদেরকে বলে দিতে হবে না, এটা সবাই জানো। সেটা হচ্ছে যদি একটা ওয়ার্ড থাকে সেটার অপোজিটটা দিয়ে করা যায়, শুধুমাত্র নট বসায়। যেমন নাসরো ইজ আ গুড সিঙ্গার, সে আসলে একটা গুড সিঙ্গার। আজকে রাত 12টায় RTVতে তার একটা শো আছে, আমাদের 10 মিনিট স্কুলের একজন
স্টাফ নাসর। আর টিভিতে তোমরা রাত 12টার সময় চাইলে দেখতে পারো অনুষ্ঠানটি। এটিকে আমরা কিভাবে করে ট্রান্সফর্ম করব? নাসর ইজ নট আ ব্যাড সিঙ্গার। নাসর ইজ নট আ ব্যাড সিঙ্গার, অর্থাৎ যে কোনো শব্দ অ্যাডজেক্টিভকে আমরা নট দিয়ে তার উল্টাটা বললেও কিন্তু সেটি ট্রান্সফর্ম হয়ে যায়। এটি একটি সহজ নিয়ম, তাই এতে আমি বেশি সময় কাটাচ্ছি না। এরপরে যে নিয়মটি রয়েছে সেটা হচ্ছে অলওয়েজ আমরা কিভাবে করে ব্যবহার করব। অলওয়েজকে আমরা নেভারের সঙ্গে নেগেটিভ যোগ করে ব্যবহার করতে পারি। যেমন হি ইজ অলওয়েজ লেট, সেক্ষেত্রে আমরা এটি কিভাবে করে ট্রান্সফরমেশন করব সেটি তোমরা আমার সঙ্গে করতে থাকো। যেহেতু সময় কম তাই আমিও একসাথে করছি। হি, এই বাক্যটি আমাকে করতে সাহায্য করো। অলওয়েজ কে আমরা কিভাবে করে নেগেটিভ ওয়ে করতে পারি? হি ইজ নেভার অন টাইম, অর্থাৎ সে কখনোই সময় মতো আসে না। অর্থাৎ এই যে শব্দটি রয়েছে লেট, এই শব্দটির একটি নেগেটিভ শব্দ বের করতে হবে, অর্থাৎ অপোজিট যে ওয়ার্ডটি রয়েছে অপোজিট ওয়ার্ডটি বের করে অলওয়েজ কে আমরা নেভার বানিয়ে দিব, তাহলেই কিন্তু বাক্যটি উল্টে যাবে। আরেকটি রুল আমার হাতে রয়ে গেছে, এই রুলটি করলেই আজকের ক্লাসটি শেষ হয়ে যাবে। সেটি হচ্ছে টু। টু এর ব্যবহারটি আমরা আগেই দেখেছি, তাও আরো একবার দেখে নেই। সেটি হচ্ছে হি ইজ টু উইক টু ওয়াক, এই বাক্যটি আমরা আগেই দেখেছি, কিন্তু এটিকে যদি আমরা নেগেটিভে নেই, মনে আছে আমরা এই বাক্যটিকে কিন্তু যখন কমপ্লেক্সে নিয়েছিলাম এভাবে করে করেছিলাম, একই নিয়মে করতে হবে। তোমরা এটি জানো, হি ইজ সো উইক that he cannot walk। এই যে নট ব্যবহার করলাম তার কারণে কিন্তু বাক্যটি নেগেটিভ হয়ে গেল। সুতরাং দেখতে পাচ্ছ টু থাকলে আমরা সো উইক এবং নট ব্যবহার করছি, তার মাধ্যমে এটি নেগেটিভ হয়ে যাচ্ছে। 1 ঘন্টা হয়ে গিয়েছে, কিন্তু যেটি হলো সেটি হচ্ছে ট্রান্সফরমেশনে কিন্তু আমরা প্রায় অর্ধেক পথ পর্যন্ত পেরিয়েছি। ট্রান্সফরমেশনের জন্য সম্পূর্ণ আরো একটি ক্লাস প্রয়োজন হবে, তাই প্লিজ তোমরা নেক্সট ক্লাসে অবশ্যই সকলে উপস্থিত থাকবে, আজকের ক্লাসটি যারা করেছো, এবং প্লাস তোমার বন্ধুদেরকে নিয়ে আসবে। নেক্সট ক্লাস হবে রাত 8টা, শুক্রবার 12ই আগস্ট, বাচ্য পরিবর্তনের উপরে। তোমাদের নাহিয়ান বিন খালেদ ভাই নিবেন ক্লাসটি, এবং শনিবার 13ই আগস্ট উদ্ভিদের সাহিত্যের উপরে শামির মুলতাজিদ ভাই, আমাদের সেলিব্রিটি টিচার, সে ক্লাসটি নিবে। আর এই যে ভিডিওটি তোমরা এতক্ষণ দেখলে, ভিডিওটি তোমরা ওয়েবসাইটে খুঁজে পাবে, আমাদের ইউটিউব পেজেও খুঁজে পাবে, ফেসবুক পেজেও খুঁজে পাবে। তোমাদেরকে অনুরোধ করছি ভিডিওটি অবশ্যই শেয়ার করবে তোমাদের বন্ধুর সঙ্গে। ক্লাস যদি শেষ হয়ে যায়, ভিডিও কিন্তু শেষ হয় না, অর্থাৎ যারা যারা ক্লাসটি মিস করেছে, 10 মিনিট স্কুলের মজার ব্যাপার হচ্ছে এই জায়গায় তুমি ক্লাসে যে কোনো সময় ফিরে আসতে পারো। যারা বুঝতে এখনো সমস্যা হচ্ছে, ক্লাসটি আবারও ভিডিওটি দেখতে পারো, আশা করি তোমাদের সমস্যা সলভ হবে। আমাকে ট্যাগ করে প্রশ্ন করতে পারো, আমার নাম সাকিব বিন রশিদ। আমাকে যদি তুমি ট্যাগ করে কোনো প্রশ্ন করো, আমি কিন্তু তার উত্তর অবশ্যই দেবার চেষ্টা করব। এবং যদি প্রশ্ন থাকে অবশ্যই প্রশ্ন করতে পারো, এবং কমেন্টের মাধ্যমে তোমার প্রশ্নগুলি জানিয়ে দাও। তোমার বন্ধুদেরকে অবশ্যই ট্যাগ করবে। হ্যাভ আ গুড নাইট এবং নেভার স্টপ লার্নিং।